So, good afternoon, students. Welcome to another lecture season of Introduction to Civil Engineering subject. I am Arvind Ghosh, Assistant Professor of Camellia Institute of Technology, and today we shall discuss about the Module 5. So, in the Module 5, we shall discuss about the about the chapter Building Materials or Fundamentals of Building Materials. This is a very important chapter. ফান্ডামেন্টালস অফ বিল্ডিং মেটেরিয়ালস। এবার বিল্ডিং মেটেরিয়ালস কি সেটা নিয়ে আমরা পড়বো এখানে, এবং কি কি ধরনের বিল্ডিং মেটেরিয়ালস হয়। এই যে মডিউল 5 থেকে কিন্তু তোমাদের মেন ইম্পর্টেন্ট জিনিস শুরু হলো এই সাবজেক্টটা। সুতরাং তোমরা কিন্তু এই মডিউল 5 থেকে এর পরবর্তী যতগুলো মডিউল আছে একদম ব্রিফলি এই ভিডিওগুলো দেখার চেষ্টা করবে এবং কাজটা থেকে কিছু শেখার চেষ্টা করবে। কারণ এখান থেকেই মডিউল 5 থেকে এর পরে যতগুলো মডিউল আছে সেখানেই কিন্তু মেন কোশ্চেন্স গুলো আসে, মেন ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো। তো প্রথমেই আমরা বিল্ডিং মেটেরিয়ালস এর কি কি বিল্ডিং মেটেরিয়ালস হয় সেটা জেনে নেব। টাইপস অফ বিল্ডিং মেটেরিয়ালস। বিল্ডিং মেটেরিয়াল কি কি টাইপের হয়, যারা ইন্ডাস্ট্রিতে কখনো গেছো বা এক এক বছর বা 1.5 বছর চাকরি করেছো আফটার ডিপ্লোমা, তারা জানো বিল্ডিং মেটেরিয়ালস কি কি হয়। তা সত্ত্বেও আমি একবার বলে দিচ্ছি। তো প্রথমেই আসে ব্রিক। এটা অন্যতম ইম্পর্টেন্ট বিল্ডিং মেটেরিয়াল। দেন আসবে ব্রিকের ঠিক পরেই আসে হচ্ছে সিমেন্ট। ঠিক আছে, তারপরে আসে স্যান্ড, তারপরে আসে কোর্স এগ্রিগেট, যেটাকে স্টোন চিপ বলা হয়। কোর্স এগ্রিগেটস কোর্স এগ্রিগেটস আর অলসো কল্ড স্টোন চিপস। আচ্ছা, স্যান্ড হচ্ছে ফাইন এগ্রিগেট। স্যান্ড হচ্ছে এক ধরনের ফাইন এগ্রিগেট। ফাইন মানে কি? ফাইন মানে মিহি দানা, ফাইন মানে মিহি। আর কোর্স মানে হচ্ছে বড়। ঠিক আছে, কোর্স মানে হচ্ছে বড় দানা। কোর্স মানে বড় দানা। দেখবে পাথরটা, পাথরের যে দানাগুলো হয় সেগুলো স্যান্ডের থেকে বড় হয়, তাই সেগুলোকে বলা হয় কোর্স এগ্রিগেট। ফাইন মানে হচ্ছে মিহি। ঠিক আছে, মিহি দানা। তাহলে হয়ে গেল। এরপরে আরো অন্যান্য বিল্ডিং মেটেরিয়ালস আছে, যেমন কাঠকে টিম্বার বলা হয়। আমরা উড বলবো না, টিম্বার বলবো। মানে অ্যাকচুয়ালি টিম্বার মানে হচ্ছে স্ট্রাকচারাল উডকে টিম্বার বলা হয়। স্ট্রাকচারের কাজে যে উডটা লাগে, স্ট্রাকচারাল উডকে টিম্বার বলা হয়। এগুলো আমরা ডিটেলসে পড়বো আজকের ভিডিওতে, আজকের ক্লাসে। তারপরে আছে হচ্ছে, এছাড়া আরো আছে 6 নম্বর লাইম। লাইম মানে চুন। লাইম মানে কিন্তু এখানে লেবু নয়, লাইম মানে হচ্ছে চুন। হ্যাঁ, ক্যালসিয়াম অক্সাইড, আমরা এটাও পড়বো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আরো অন্যান্য অনেক হয়। তার মধ্যে ধরো পেন্টস আছে। সবকটা আছে ক্লাসে কমপ্লিট হবে কিনা জানি না। হ্যাঁ, পেন্টস অ্যান্ড ভার্নিশেস। পেন্টস অ্যান্ড ভার্নিশেস। ভার্নিশ মানে হচ্ছে পেন্টটাকে যে জিনিসটা দিয়ে চমকে দেওয়া হয়, চকচকে করা হয়, সেটাকে বলা হয় ভার্নিশ। বা অনেকগুলো ভার্নিশ হলো ভার্নিশেস। ঠিক আছে, এছাড়া অন্যান্য আরো মেটেরিয়ালস আছে, যেমন আদার কিছু মিসেলেনিয়াস মেটেরিয়ালস। যেমন আহ ধরো 8 নম্বর দিয়ে আদার মেটেরিয়ালস বলে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু এগুলো লিখে নেবে খাতায়। ঠিক আছে, আদার মেটেরিয়ালস। আর আমি এই মডিউল 5 থেকে, আমি তোমাদের তো একটা পুরো একটা মানে হোল স্ট্রাকচার নোটস দেওয়াই আছে, বাট সেটা একদম শর্ট নোটস। মডিউল 5 থেকে কিন্তু আমি আলাদা আলাদা আবার ডিটেল নোটস এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেবো। তোমাদের গুগল ক্লাসরুম লিঙ্কেও তোমরা অ্যাটাচ পাবে, এবং আমি আলাদা করে দিয়েও দেবো। এই ভিডিওর সঙ্গে একটা করে আলাদা নোটস দিয়ে দেবো, যাতে এই ভিডিওগুলো বুঝতে সুবিধা হয়। তো আদার মেটেরিয়ালস এর মধ্যে পড়ে বিটুমিনাস মেটেরিয়ালস। বিটুমিনাস মেটেরিয়ালস, ঠিক আছে।
বিটুমিনাস মেটেরিয়ালস মানে হচ্ছে কি, বিটুমিনাস মানে হচ্ছে দেখবে রাস্তার উপরে, দেখবে যখন রাস্তা তৈরি হয় বিভিন্ন ধরনের রাস্তা তৈরি হয়। তার মধ্যে একটা স্পেশাল টাইপের রাস্তা আছে, দেখবে তার উপরে কালো রঙের একটা তরল, তরল ঠিক নয়, মানে সেমি লিকুইড পদার্থ, যেটাকে আমরা অনেকে পিচ বলি। অ্যাকচুয়ালি ওটা পিচ নয়, ওটা বিটুমিন। পিচ হচ্ছে বিটুমিনেরই একটা প্রকার। তো সেই বিটুমিন দিয়ে যখন রাস্তার উপরের লেয়ারটাকে ঢাকা হয়, সেটাকে বিটুমিন মানে সেটাকে বিটুমিনাস রোড বলে। এবং সেই বিটুমিনের অনেক রকম বাই প্রোডাক্টস হয়, সেই মেটেরিয়ালস গুলোকে, সেই বাই প্রোডাক্টস গুলোকে বলা হয় বিটুমিনাস মেটেরিয়ালস। যেমন এক্সাম্পল হচ্ছে অ্যাসফাল্ট, ঠিক আছে, তারপর হচ্ছে ওই যে পিচ, এগুলো সব বিটুমিনাস মেটেরিয়ালের মধ্যে পড়ে। তো আমরা সেগুলো ডিটেলসে পড়বো আজকে। আচ্ছা, এছাড়া আছে হচ্ছে পেন্টস ভার্নিশের সঙ্গে আর একটা জিনিস ছিল, এখানে ডিসটেম্পার। ডিসটেম্পার এটাও কিন্তু এক ধরনের রং করারই, মানে ঘরের যে ইনার ওয়াল সেটাকে আচ্ছাদন করার একটা লেয়ার, ডিসটেম্পার। ঠিক আছে। এছাড়া প্লাস্টার অফ প্যারিস আছে। প্লাস্টার অফ প্যারিস, প্যারিস। আচ্ছা, এখানে 6 নাম্বার লাইম লিখেছি, তার আগে 6 নাম্বার অ্যাকচুয়ালি এখানে করে নাও মর্টার। মর্টার বলে এক ধরনের বিল্ডিং মেটেরিয়ালস হয়। ঠিক আছে, মর্টার। মর্টার মানে হচ্ছে কি, এটা লাইম হবে 7 নাম্বার, লাইম থেকে হবে, এটা হচ্ছে হবে 7 নাম্বার। আহা, 1 মিনিট। হ্যাঁ, লাইম 7 নাম্বার, পেন্ট 7 নাম্বার, এইভাবে হবে। এটা মর্টার। ঠিক আছে। 9 নাম্বার হচ্ছে আদার মেটেরিয়ালস। এই আদার মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু আরো কিছু জিনিস পড়বে, যেমন বিটুমিনাস মেটেরিয়ালস, এটা এ দিয়ে লিখলাম। বি দিয়ে লিখবো স্ট্রাকচারাল স্টিল। স্ট্রাকচারাল স্টিল। এছাড়া সি দিয়ে আমরা লিখবো গ্লাস, কাঁচের কিছু মেটেরিয়ালস থাকে, যেমন জানলা ইউজ হয়, জানলাতে গ্লাস ইউজ হয়। ঠিক আছে, এইগুলো সব কিন্তু লাগে। হ্যাঁ, এছাড়া আরো আছে, যেমন পুট্টি। পুট্টি, হ্যাঁ। তারপর হচ্ছে আর কিছু অতটা নেই। পুট্টি অ্যান্ড ল্যামিনেটস, ল্যামিনেশন আর কি, যেটা দিয়ে করা হয় এখনকার দিনে, এগুলো ইউজ হয়। পুট্টি অ্যান্ড ল্যামিনেটস, এই করা টাইপের, এই 9টা টাইপের কিন্তু আমাদের বিল্ডিং মেটেরিয়ালস হয়। তার মধ্যে প্রথমেই চলে আসছে ব্রিক। তো আমরা এবার ব্রিক সম্বন্ধে পড়বো। হোয়াট ইজ ব্রিক? ব্রিক ইজ এ ইউনিট। ব্রিক হচ্ছে একটা ইউনিট, এটা সবাই জানো যে ব্রিক কি। ব্রিক হচ্ছে একটা যে কোনো একটা স্ট্রাকচারের বা যে কোনো একটা বিল্ডিং স্ট্রাকচারের বিশেষত ইউনিট, সিঙ্গেল ইউনিট অফ এ বিল্ডিং স্ট্রাকচার। যেমন আমাদের মানব শরীরের, হিউম্যান বডির ইউনিট স্ট্রাকচার হচ্ছে সেল, সেরকম সিঙ্গেল বিল্ডিং এর ইউনিট স্ট্রাকচার হচ্ছে ব্রিক। ঠিক আছে, ব্রিক ইজ এ সিঙ্গেল বিল্ডিং ইউনিট স্ট্রাকচার, বা বিল্ডিং ইউনিট স্ট্রাকচার এটা লিখলেও হবে। সিঙ্গেল বিল্ডিং না লিখে বিল্ডিং ইউনিট স্ট্রাকচার, বিল্ডিং এর ইউনিট স্ট্রাকচারটা হচ্ছে ব্রিক। ঠিক আছে। এবার একটা ব্রিকের যদি আমরা ছবি ড্র করি, আমি একটু বোঝানোর সুবিধার জন্য তোমাদেরকে একটা ছবি ড্র করে বুঝিয়ে দিচ্ছি। ধরে নিচ্ছি এটা একটা ব্রিক রয়েছে, সরি, একটা ব্রিকের ছবি আমি ড্র করছি। এই ব্রিক, ব্রিক আসলে অনেক রকমের হয়। হুম, তো 2-3 রকমের ব্রিক হয়। তো আমাদের আমাদের 2 রকমের ব্রিক জানতে হয়। সেটা হচ্ছে ব্রিকের টাইপস হচ্ছে 2 রকমের মেনলি হয়। একটা হচ্ছে টাইপস অফ ব্রিক যদি জানতে চাও, তাহলে একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে মডিউলার ব্রিক, আর একটা হচ্ছে ট্র্যাডিশনাল ব্রিক। মডিউলার এবং ট্র্যাডিশনাল। ঠিক আছে, অ্যাকর্ডিং টু সাইজ। তো মডিউলার ব্রিকের সাইজ সবাই জানো মোটামুটি, যারা ডিপ্লোমা পাস আউট, দোজ হু আর ডিপ্লোমা পাস আউট, তারা, তাদেরকে আমি একটু টাইম দিলাম, জাস্ট 2 সেকেন্ড টাইম দিলাম, 2 থেকে 3 সেকেন্ড।
তোমরা মনে মনে একটু মনে করার চেষ্টা করো কি ছিল। আশা করি মনে পড়ে গেছে। তো মডুলার ব্রিকের সাইজ যদি জিজ্ঞেস করা হয় কোশ্চেন, অনেক সময় এসছে শর্ট কোশ্চেন, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে কোনো ব্রিকের সাইজ না দু রকম ভাবে বিচার করা হয়। একটা হচ্ছে উইথ মর্টার, আর একটা হচ্ছে উইদাউট মর্টার। এই যে মর্টার লিখেছিলাম একটু আগে, মর্টার MORT, সেই উইথ মর্টার আর উইদাউট মর্টার আমরা মেনলি একটা ব্রিকের সাইজকে আমরা এ করি। মানে কি মর্টার মানে কি, অ্যাকচুয়ালি মর্টার মানে হচ্ছে মশলা, যে গাঁথনির যে মশলাটা, ব্রিকের যে গাঁথনি করা হয় না, গাঁথনি মানে হচ্ছে ব্রিক ওয়ার্ক। গাঁথনি করার ইংরেজি কথা হচ্ছে ব্রিক ওয়ার্ক। একটা ব্রিকের সাথে আরেকটা ব্রিক যখন আমরা অ্যাড করাই না, এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে ধরো আরেকটা ব্রিক আমি ড্র করছি, পাশাপাশি ধরো দুটো ব্রিককে আমি জয়েন করাবো একটা স্ট্রাকচারের, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি কি করব, আমি সেক্ষেত্রে এদের মাঝখানে একটা মশলা দেবো না? এদের মাঝখানটায় ঠিক কি করব আমি এদের মাঝখানটায় একটা একটা অদ্ভুত টাইপের একটা মশলা দিয়ে দেবো। এটা, সেইটা কি দিয়ে তৈরি সেই মশলাটা? সেই মশলাটা হচ্ছে সিমেন্ট, স্যান্ড এবং ওয়াটার। এই মশলাটা যেটা দিলাম, এই মশলাটা হচ্ছে সিমেন্ট, স্যান্ড এবং ওয়াটার। এর কাজটা কি? দুটো ব্রিকের মধ্যে যে বন্ডিংটা, দুটো ব্রিকের মধ্যে যে বন্ডিংটা, এখানে এটা দেওয়া হলো, এটার নাম হচ্ছে মর্টার। এটার বাংলা কথা হচ্ছে গাঁথনি। গাঁথনি। আর মর্টার মানে হচ্ছে গাঁথনির মশলা, গাঁথনি বা প্লাস্টারের যে মশলাটা, সেটা। ঠিক আছে, মর্টার মানে বাদি কথা বাংলায় হচ্ছে মশলা। ঠিক আছে, কিসের মশলা? না, সিমেন্ট প্লাস স্যান্ড প্লাস ওয়াটার। এখানে কিন্তু স্টোন চিপ ইউজ হয় না এই গাঁথনির মশলাতে বা প্লাস্টারের মশলাতে। ঠিক আছে, এটাকেই বলছে মর্টার। তো একটা ব্রিকের যখন আমি সাইজ ইভ্যালুয়েট করব বা সাইজ বলবো, তখন দু রকম ভাবে আমরা একটা ব্রিকের সাইজ বলতে পারি। একটা হচ্ছে উইথ মর্টার, একটা হচ্ছে উইদাউট মর্টার। তো উইথ মর্টার উইদাউট মর্টারটা প্রথমে আমাদের জানতে হবে, কারণ মশলা ছাড়া আমাদের নর্মাল একটা ব্রিকের সাইজ কত সেটা জানতে হবে। একটা মডুলার ব্রিক হলে সেটা হয়, আমি মিলিমিটারে লিখছি, 190 × 90 × 90 মিলিমিটার কিউব। মানে 190 মিলিমিটার × 90 মিলিমিটার × 90 মিলিমিটার, এত এর সাইজটা হয়। এটা যদি উইথ মর্টার করি, সেক্ষেত্রে হয়ে যায় 200 × 10 × 10 মিলিমিটার। মানে 200 মিলিমিটার × 10 মিলিমিটার × 10 মিলিমিটার। মিলিমিটার কিউব মানে 3টে মিলিমিটারের গুণফল, মাল্টিপ্লাই করলে সেটা। ঠিক আছে, আশা করি বোঝা গেল। 1 মিনিট, একটা কল এসছে। হ্যাঁ, তো যাই হোক, আশা করি বিষয়টা বোঝা গেল। এখানে আর একটা কোশ্চেন দেয়, আমি কোশ্চেনটা এই মুহূর্তে মনে পড়ছে না, এখান থেকে একটা কোশ্চেন এসেছিল। আচ্ছা, এই ট্র্যাডিশনাল ব্রিকের আরেকটা নাম আছে, সেটা বলে দিই, কনভেনশনাল ব্রিক। মডুলার ব্রিক অথবা অ্যান্ড কনভেনশনাল ব্রিক, ট্র্যাডিশনাল অর কনভেনশনাল ব্রিক। ঠিক আছে, কনভেনশনাল ব্রিক। তো মডুলার ব্রিকের সাইজটা আমরা জেনে গেছি। আর কনভেনশনাল ব্রিকের বা ট্র্যাডিশনাল ব্রিকের আরেকটা নাম হচ্ছে নন মডুলার। যেহেতু এটা মডুলার নয়, তাই এটার নাম হচ্ছে নন মডুলার বা কনভেনশনাল বা ট্র্যাডিশনাল, যাই বলো না কেন সেম নেম। ঠিক আছে, এটা হচ্ছে লিখে রাখো, উইদাউট মডারটা ফার্স্ট লিখছি, লিখে রাখো 22.4, সব সেন্টিমিটারে, হ্যাঁ সেন্টিমিটার, তাহলে এটাকে মিলিমিটারে করে দিই। 224 × 114
ইন্টু 76 মিলিমিটার কিউব। ঠিক আছে, এত মিলিমিটার কিউব। এটা হচ্ছে নন মডিউলারের উইদাউট মর্টারের যে এটা সেইটা। ঠিক আছে, এত মিলিমিটার কিউব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আহ, একটা জিনিস একটুখানি বলে দিই। এইটা যেটা লিখলাম না, এটা এই সাইজটা হচ্ছে, এটা হচ্ছে উইথ মর্টার হবে, সরি আমার একটু হয়েছে, এটা উইথ মর্টারে হবে। এই সাইজটা হচ্ছে উইথ মর্টারের সাইজ। ঠিক আছে, উইথ মর্টারের সাইজ 224x114x76। হ্যাঁ, আর উইদাউট মর্টারের যে সাইজটা মানে অ্যাকচুয়াল যে এর যে সাইজটা, সেটা লিখে নাও। এটাও ঠিক আছে, এটা উইথ মর্টারের সাইজটা। আর উইদাউট মর্টারের যে সাইজটা সেটা লিখে রাখো, 230x110 একটু 270, 230 ইন্টু 110 ইন্টু 70, এত মিলিমিটার কিউব। মানে 230 মিলিমিটার ইন্টু 110 মিলিমিটার ইন্টু 70 মিলিমিটার। ঠিক আছে, এই দুটো টাইপের কিন্তু আমাদের ব্রিক দেখতে পাওয়া যায়। আশা করি ব্রিকের সাইজ নিয়ে আর তোমাদের কোনো কোনো রকম কোনো কনফিউশন থাকবে না। এবার আমি চলে এসেছি ব্রিকের যে ছবিটা আমি ড্র করেছিলাম সেখানটায়। এই যে ব্রিকের ছবি আমরা ড্র করেছি, দেখতে পাচ্ছ মানে ব্রিকের ছবি ড্র করা রয়েছে। সাইডের এই পোর্শন গুলো মুছে দিচ্ছি, কারণ এবার আমার ব্রিকের এই ছবিটা লাগবে কাজে। ব্রিকে দেখবে, আচ্ছা এই যে আমি এবার এবার যা বলবো সব মডিউলার নিয়েই বলবো, কারণ আমাদের মডিউলারটাই মেনলি লাগে। তো এখানে এই মডিউলারে কোন পোর্শনটা কোনটা, লেন্থটা হচ্ছে 190, এই লেন্থটা হচ্ছে 190। ঠিক আছে, লেন্থটা হচ্ছে 190 মিলিমিটার। মিলিমিটার, ঠিক আছে লেন্থটা। লেন্থ মানে লঙ্গিটিউডিনাল ডিরেকশন, লেন্থকে বলা হয় লঙ্গিটিউডিনাল ডিরেকশন বলা হয় লেন্থকে। এটা সারা জীবন মনে রাখবে, লঙ্গিটিউডিনাল ডাইরেকশন বলা হয় লেন্থকে। লঙ্গিটিউডিনাল ডাইরেকশনের মেজারমেন্ট কত তাহলে, লঙ্গিটিউডিনাল ডাইরেকশন বা লেন্থের মেজারমেন্ট হচ্ছে 190 মিলিমিটার মডুলার ব্রিকে। আচ্ছা এবার এই যে এই পোর্শনটা, এই মানে লম্বালম্বি দিককে বলা হয় লঙ্গিটিউডিনাল ডাইরেকশন। আর চওড়া দিক মানে এই দিকটা, এটাকে বলা হয় ল্যাটারাল ডিরেকশন। কি বলা হয়, ল্যাটারাল ডিরেকশন। ল্যাটারাল, ল্যাটারাল ডিরেকশনের আরেকটা, ল্যাটারালের আরেকটা নাম আছে ল্যাটারাল অর ট্রান্সভার্স ডিরেকশন। ল্যাটারাল অর ট্রান্সভার্স ডিরেকশন, চওড়া দিকটাকে বলা হয় ট্রান্সভার্স ডাইরেকশন বা ডিরেকশন। ঠিক আছে, চওড়া দিকে দেখো দুটো ডাইমেনশন আছে, একটা হচ্ছে এই ডেপথটা, একটা হচ্ছে এই ডেপথ, তাই না, আর এই উইথ বা চওড়া যেটা সেটা, ডেপথ আর উইথ। তাহলে ডেপথটা কতটা, উইথ ডেপথ আর উইথ সেম আছে, মডুলার ব্রিকে দেখো 90 90 করে আছে। তাহলে আমরা ডেপথ আর উইথটা লিখে দেবো 90 মিলিমিটার, এটা হচ্ছে ডেপথ। আর উইথটা হচ্ছে 90 মিলিমিটার, এটা হচ্ছে উইথ। ঠিক আছে, তাহলে লঙ্গিটিউডিনাল ডিরেকশনে কোন পোর্শনটা পড়ছে, লেন্থ পড়ছে। আর ল্যাটারাল ডিরেকশনে কোন পোর্শনটা পড়ছে, দুটো পড়ছে, একটা হচ্ছে ডেপথ আর একটা হচ্ছে উইথ। উইথ অনেক জায়গাতে এটাকে ব্রেথও বলা হয়, ব্রেথ মানে প্রস্থ। লম্বাটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ডিরেকশন, যেটা দৈর্ঘ্য। আর ডেপথ বা গভীরতা এবং প্রস্থ এই দুটো পরে ল্যাটারাল ডিরেকশনের আন্ডারে। ডিরেকশন দু রকম হয় যে কোনো স্ট্রাকচারে, একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ডিরেকশন যাতে লেন্থ পড়ে, আর একটা হয় ল্যাটারাল ডিরেকশন বা ট্রান্সভার্স ডিরেকশন যেটাতে ডেপথ এবং উইথ বা ব্রেথ পড়ে। তো মডুলার ব্রিকের তিনটে জিনিস বোঝা হয়ে গেল। আচ্ছা এবার মডুলার ব্রিকের আমি আরেকটা ছবি আঁকছি, কারণ এখানে আরেকটা জিনিস থাকে যেটা আমাদের বলা হলো না। সেটা হচ্ছে দেখবে
ব্রিকের মধ্যে একটা পোর্শন থাকে, এটা আমি একবার ড্র করছি। এই একটা ব্রিক রয়েছে, মডুলার ব্রিক। দেখবে এর ঠিক মাঝখানে যদি তোমরা দেখো একটা এরকম গর্ত মতো থাকে, যার মধ্যে ওই এখনকার দিনে ওই কোম্পানির নামটা লেখা থাকে। দেখেছো না? সবাই নিশ্চয়ই খেয়াল করেছো, সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছো। এর মাঝখানে একটা এরকম গর্ত থাকে, যেটার যেটার মধ্যে ওই কি বলে, কোম্পানির নামটা লেখা থাকে। যে কোম্পানির ব্রিক, সেই কোম্পানির নামটা লেখা থাকে। তো সেইটাকে বলা হয়, সেই পোর্শনটাকে বলা হয়, এই পোর্শনটার একটা নাম আছে, খুব সুন্দর নাম। এই পোর্শনটার নাম হচ্ছে ফ্রগ, মানে ব্যাং। ঠিক আছে? এই পোর্শনটার নাম হচ্ছে ব্যাং বা ফ্রগ। ঠিক আছে? বাংলায় ব্যাং বলা হয়, ইংরেজিতে বলা হয় ফ্রগ। তোমরা বাংলায় বলবে না, তোমরা ইঞ্জিনিয়ার, তোমরা ফ্রগই বলবে। ঠিক আছে? তো এটা হলো ফ্রগ। হ্যাঁ। তো এই ফ্রগটা কি কাজে লাগে, এটা কোশ্চেন অনেক সময় এসছে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দিস ফ্রগ? তোমাদেরকে আমি জাস্ট 3-4 সেকেন্ড টাইম দিলাম, তোমরা একটু মনে মনে চিন্তা করো ফ্রগটা কি কাজে লাগে। তারপরে আমি বলছি। অনেকে বলতে পারো যে এটা তো কোম্পানির নাম লিখতে লাগে, তাই না? হ্যাঁ, এটা কোম্পানির নাম লেখার জন্য মেন কাজটা নয়। এটা হচ্ছে কি, না, এর উপরে যখন আরেকটা ব্রিক বসবে, বা ব্রিক বসার দরকার নেই, এর উপরে যেটা তো গাঁথনি হবে, তো এরপর কি হয়, এর উপরে তো একটা মোটা একটা লেয়ার পড়বে। ঠিক আছে? এই লেয়ারটা কিসের, না ওই মর্টারের লেয়ার পড়বে। তার উপরে আবার ব্রিক বসবে এভাবে। আচ্ছা, তার আগে বলে দিই, এর ফাংশনটা বলার আগে বলে দিই, ফ্রগের সাইজটা কত হয়। ফ্রগের যে এই ডেপথটা হয়, হ্যাঁ, এই ডেপথটা হয় 10 থেকে 10 to 20 মিলিমিটার হয়। 10 থেকে 20 মিলিমিটার হয়। এবং ফ্রগের যে উইথ, মানে ল্যাটারাল ডিরেকশনের যে উইথটা, হ্যাঁ, ল্যাটারাল ডিরেকশনের ডেপথ হচ্ছে 10 to 20 মিলিমিটার, ল্যাটারাল ডিরেকশনের উইথ হচ্ছে 40 মিলিমিটার। এটা সব মিলিমিটারে। আর লঙ্গিটিউডাল ডিরেকশন বা লেন্থ যেটা, সেটা হয় হচ্ছে 100 মিলিমিটার। এটা হচ্ছে ফ্রগের ডাইমেনশন। তো ফ্রগের কাজটা কি? ফাংশন অফ ফ্রগ ইজ টু মেক টু মেক স্ট্রং বন্ড কি বিটুইন mortar and brick of two successive layers। মানে কি? ধরো এখানে একটা লিখে নাও, লেয়ার্স, টু সাকসেসিভ লেয়ার্স। মানেটা হচ্ছে একটা ব্রিক বসালাম, তারপরে তার উপরে মর্টার দিলাম, একটু মর্টারের লেয়ার দিলাম, তার উপরে আবার একটা ব্রিক বসাবো, তারপরে আবার মর্টারের লেয়ার, তারপরে আবার একটা ব্রিক বসাবো। এরকম ভাবে চলতে থাকবে, তাই তো? এরকম ভাবে চলতে থাকবে টানা। তারপরে আবার মর্টার দেবো। তো মর্টারটা কি হয়, মর্টারটা যখন দেওয়া হয় এই ব্রিকের উপরে, মর্টারটা এই জায়গাটা ফিল করে দেয়, পুরো ভর্তি করে দেয়। যদি এই জায়গাটা না থাকতো, তাহলে মর্টারটা কিরকম হতো? মর্টারের যে লেয়ারটা হতো, সেটা জাস্ট এরকম একটা লেয়ার হতো, যদি ওই ফ্রগটা না থাকতো। কিন্তু ফ্রগটা থাকার ফলে মর্টার লেয়ারটা কিরকম হয়ে যাচ্ছে? মর্টার লেয়ারটা এরকম হচ্ছে না। তার ফলে কিরকম হয়ে যাচ্ছে মর্টার লেয়ারটা? এই নিচের দিকে একটু এরকম একটা চাবির মতো সৃষ্টি করছে, দেখতে পাচ্ছ যে চাবিটা একটা কি ফাংশন সৃষ্টি করছে। এই চাবিটার জন্য কি হচ্ছে, ও নিচের যে লেয়ার, নিচের যে আহ কি বলবো, যে ব্রিকটা, ওই ব্রিকটার সাথে প্রপারলি বন্ডিং করিয়ে দিতে পারছে উপরের ব্রিকটা। এই নিচের ব্রিকটার সাথে উপরের ব্রিকটার প্রপারলি বন্ডিং, এই কি সিস্টেমের ফলে মোটরের এই ফ্রগের জন্য এই কি সিস্টেমটা চালু করছে।
যার ফলে বন্ডিংটা অনেক স্ট্রং হচ্ছে। ঠিক আছে, তার জন্য বলছে মেক স্ট্রং বন্ড কি বিটুইন মর্টার অ্যান্ড ব্রিক অফ টু সাকসেসিভ লেয়ার। মর্টার এবং দুটো পরপর লেয়ারের ব্রিকের মধ্যে একটা বন্ড কি হিসাবে এই ফর্মটা কাজ করছে। আশা করি ক্লিয়ার হচ্ছে। তোমাদের আমি নোটস দিয়ে দেবো, চিন্তার কিছু নেই, নোটসেও লেখা থাকবে। আচ্ছা, আরেকটা কথা আছে, সেটা হচ্ছে ব্রিকের কোন পার্টটাকে কি বলে। ঠিক আছে, এই লঙ্গিটিউডিনাল বা লেন্থ যে পার্টটা, সেই লঙ্গিটিউডিনাল ডিরেকশনের যে পার্টটা, এই পোর্শনটাকে বলা হয় হচ্ছে, এই পোর্শনটাকে বলা হয় হচ্ছে হেডার। লঙ্গিটিউডিনাল পার্টটাকে বলা হয় হেডার। ঠিক আছে, আর ল্যাটারাল পার্টটাকে বলা হয় স্ট্রেচার। হেডার আর স্ট্রেচার। ঠিক আছে, আর এর যে নিচের দিকের যে পোর্শনটা, মানে নিচের যে তলটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে না এখানে, হ্যাঁ, নিচের যে পোর্শনটা, এই নিচের পোর্শনটাকে বলা হয় বেড। ঠিক আছে, আর যে পোর্শনটায় ফ্রগটা থাকে, সেই পোর্শনটাকে বলা হয় ফেস। ঠিক আছে, উপরের পোর্শন ফেস, নিচের পোর্শন বেড। আর ডান দিক বাঁ দিকের পোর্শনটাকে বলা হয় হেডার। আর এইদিকে চওড়া ওয়াইজ ডান দিক বাঁ দিকের পোর্শনটাকে বলা হয় স্ট্রেচার। ঠিক আছে, আচ্ছা এবার আমি এবার এটা তো গেল ব্রিক দেখতে কিরকম, ব্রিগের দেখতে দেখার দিক দিয়ে ব্রিকের কিরকম কি কোন পার্টস এর কি নাম, এগুলো সব জানলাম, কি কত টাইপের ব্রিক্স হয় সাইজ অনুযায়ী, এগুলো সব আমরা জেনে গেলাম। ঠিক আছে, এবার আমি আসছি একটা ব্রিকের কোয়ালিটি। হ্যাঁ, তো নেক্সট হেডিং দাও, ওয়েট অফ ব্রিক। একটা ব্রিকের ওয়েট কত হয়? ওয়েট অফ এ স্ট্যান্ডার্ড ব্রিক। এখানে কিন্তু স্ট্যান্ডার্ড বলতে মডুলার ব্রিকের কথাই বলা হচ্ছে, যত স্ট্যান্ডার্ড ব্রিক সব মডুলারই ধরা হয়। ঠিক আছে, ওয়েট অফ এ স্ট্যান্ডার্ড ব্রিক, এই শর্ট কোশ্চেন এসছে অনেক সময়। হ্যাঁ, এটা লিখে রাখো, অ্যাবাউট 3.5 কেজি। অ্যাবাউট 3.5 কেজি। অনেক বইতে এটা 3 to 3.5 কেজিও লিখেছে। ঠিক আছে, তো তোমরা 3.5টাই মনে রাখবে। যদি কোনো একটা রেঞ্জ আসে, কোশ্চেনের রেঞ্জ জানতে চাই -2 কেজি, তখন 3 to 3.5 হবে। আর যদি একটা ভ্যালু জানতে চাই তাহলে 3.5 কেজি। এরপরে মেইন জায়গাটা চলে আসছে ব্রিকের, সেটা হচ্ছে কম্পোজিশন অফ এ গুড ব্রিক আর্থ। কম্পোজিশন অফ এ গুড ব্রিক আর্থ মানে একটা ব্রিকের মধ্যে কি কি কম্পাউন্ডস থাকে, কি কি জিনিস দিয়ে একটা ব্রিক তৈরি হয়। খুব ইম্পর্টেন্ট জায়গা। গুড ব্রিক আর্থ। ঠিক আছে, তো আমরা ব্রিক আর্থের জিনিসগুলো একটু জেনে নেব। আমরা প্রথমে নামগুলো জেনে নিচ্ছি। প্রথমে হচ্ছে সিলিকা থাকে, সিলিকা। এর আরেকটা নাম হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের আরেকটা নাম হচ্ছে সিলিকা। তাহলে সিলিকা হচ্ছে SiO2, সিলিকন ডাইঅক্সাইড, এটাকে সিলিকা বলা হয়। সেকেন্ড হচ্ছে অ্যালুমিনা, এগুলো সব মুখস্থ করে ফেলতে হবে। অ্যালুমিনা, হ্যাঁ, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, Al2O3, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট এগুলো সব, এই কোশ্চেনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতেও পারে। ঠিক আছে, সেমিস্টার পরীক্ষা। তারপরে হচ্ছে লাইম। লাইম মানে চুন, আমরা বললাম ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড, লাইম মানে চুন। 4 নম্বর হচ্ছে আয়রন অক্সাইড। হ্যাঁ, ফেরাস অক্সাইড যেটা, Fe2O3। নেক্সট হচ্ছে 5 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়া বা ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়া, SiA। ম্যাগনেসিয়া, ম্যাগনেসিয়াম না কিন্তু ম্যাগনেসিয়া। ঠিক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড, MgO। ঠিক আছে, এগুলোর পার্সেন্টেজ গুলো জানতে চাই, তো বিটটা যদি টোটাল 100% হয়, তার মধ্যে কোনটা কত পার্সেন্টেজ সেটা আসে পরীক্ষায়। তো আমি পার্সেন্টেজটা উপরে এ করে দিচ্ছি। এক মিনিট।
হুম। তো এখানে পার্সেন্টেজটা লিখে দেবো, আর এটা কি কাজে লাগে, ফাংশনালিটিটা সেটাও আমরা জেনে নেবো। হ্যাঁ, এই দুটো জিনিসই এখানে লাগে কাজে। দুটো জিনিসই ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে। মানে তোমাদের গেটেও প্রশ্ন আসবে। গেট মানে হচ্ছে আপনার বিটেক, তুমি যদি হায়ার স্টাডিজ করতে যাও বা অন্য কোনো বড় কোম্পানিতে জব করতে যাও, সেখানে গেট স্কোরটা কাজে লাগে। সেখানে ওই কোশ্চেন গুলো এসছে। তো ব্রিকের মেন ইনগ্রেডিয়েন্ট মনে রাখবে, যদি কোশ্চেন আসে মেন ইনগ্রেডিয়েন্ট কোনটা, সেটা হচ্ছে অ্যালুমিনা। এটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট। আমি সিলিকা প্রথমে লিখেছি ঠিকই, কিন্তু মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে অ্যালুমিনা। অ্যালুমিনা ছাড়া ব্রিক কিন্তু করা সম্ভব নয়। এবার কিন্তু তা সত্ত্বেও দেখবে সিলিকার পার্সেন্টেজ কিন্তু বেশি। সিলিকার পার্সেন্টেজটা এবার লিখছি। সিলিকার পার্সেন্টেজ হচ্ছে 50 to 60%। সিলিকার পার্সেন্টেজ। তা সত্ত্বেও এটা মানে ব্রিক যদি টোটাল 100% হয়, তাহলে তার মধ্যে 50 থেকে 60% সিলিকা, মানে সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড মানে কি অ্যাকচুয়ালি বালি। বালির মধ্যে সিলিকন ডাইঅক্সাইড থাকে, যেটা স্যান্ড। স্যান্ডের মধ্যে সিলিকন ডাইঅক্সাইড। তা সত্ত্বেও সিলিকাকে মেন ইনগ্রেডিয়েন্ট বলছে না। তার মানে এটা কি, অ্যালুমিনা বেশি না থাকা সত্ত্বেও ওটা মেন ইনগ্রেডিয়েন্ট। অ্যালুমিনা না থাকলে তুমি যতই সিলিকা দিয়ে নাও কেন, যতই লাইম দিয়ে নাও না কেন, আয়রন অক্সাইড দিয়ে নাও না কেন, ব্রিক কি কত তৈরি হবে না, ব্রিক গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে। তো সিলিকার পার্সেন্টেজ হচ্ছে 50 to 60%। এবং এটার ফাংশন হচ্ছে ইট প্রিভেন্টস, মানে এটা আটকায়। প্রিভেন্ট মানে আটকায়। কি আটকায়? না, প্রিভেন্টস ক্র্যাকিং। ব্রিকের যে ক্র্যাকিংটা সেটা আটকায়। ঠিক আছে। প্রিভেন্টস ক্র্যাকিং। ক্র্যাকিং, শ্রিঙ্কিং। শ্রিঙ্কিং মানে কি? শ্রিঙ্কেজ থেকে শ্রিঙ্কিং কথাটা এসছে। শ্রিঙ্কেজ কথাই লেখো। ইট প্রিভেন্টস ক্র্যাকিং, শ্রিঙ্কেজ। শ্রিঙ্কেজ মানে হচ্ছে মানে কুঁচকে যাওয়া। মানে ব্রিক অনেক সময় কি হয়, এরকম কুঁচকে টাইপের যায়, সেটাকেও আটকে দেয়। সেটাকেও আটকায় হচ্ছে সিলিকা। ক্র্যাকিং মানে কি? ব্রিকের মধ্যে যদি এরকম ফাটল দেখা দেয়, সেটাকেও আটকে দেয়। ঠিক আছে। আচ্ছা। আর হচ্ছে র্যাপিং। WRAPING। এই তিনটে টার্ম মনে রাখবে। সিলিকার এই তিনটে কাজ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রিভেন্টস ক্র্যাকিং, শ্রিঙ্কিং অ্যান্ড র্যাপিং। এটা প্রিভেন্টস হবে, এটা প্রেন্টস হয়ে গেছে। এটা বানানটা আমি ঠিক করে দিচ্ছি। প্রিভেন্টস মানে হচ্ছে আটকে দেওয়া, এগুলো হতে দেয় না সিলিকা। প্রিভেন্ট, প্রিভেন্টস। ঠিক আছে। তাহলে সিলিকা আটকায়, ক্র্যাকিং, শ্রিঙ্কিং আর র্যাপিং। র্যাপিং মানে কি? অনেক সময় ব্রিক এরকম বেঁকে যায় অতিরিক্ত গরমে। মানে যখন ব্রিকটা বানানো হয় তখন এরকম বেঁকে যায়, সেটাকে র্যাপিং বলছে। ঠিক আছে। শ্রিঙ্কিং মানে, শ্রিঙ্কিং এর বাংলা কথা হচ্ছে সংকুচিত হয়ে যাওয়া। ঠিক আছে, সেগুলো সিলিকা আটকে দেয়। আচ্ছা। এরপর হচ্ছে অ্যালুমিনা। অ্যালুমিনা হচ্ছে 20 থেকে 30% থাকে। 20 to 30%। অ্যালুমিনা। অ্যালুমিনা অ্যাকচুয়ালি, সিলিকা যেমন বালি বললাম, অ্যালুমিনা অ্যাকচুয়ালি কোন ফর্মে থাকে? কাদা। কাদা মাটি যেটা, সেটাই হচ্ছে অ্যালুমিনা। কাদা মাটি ছাড়া কিন্তু ব্রিক করা সম্ভব না। ঠিক আছে। এটা হচ্ছে দেখো, এটা মেন কাজ হচ্ছে ইট গিভস, ইট ইম্পার্টস বা গিভস। গিভ মানে হচ্ছে দেওয়া। প্রিভেন্ট মানে আটকানো, আর ইম্পার্ট মানে হচ্ছে দেওয়া। ইম্পার্ট বা গিভ। ইট ইম্পার্টস প্লাস্টিসিটি, প্লাস্টিসিটি টু ব্রিক আর্থ। টু ব্রিক আর্থ। ব্রিক যে মাটিটা দিয়ে তৈরি হয় তাকে প্লাস্টিসিটি প্রদান করে। প্লাস্টিসিটি কথার অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ প্লাস্টিসিটি? মানে হচ্ছে প্লাস্টিক কথাটা থেকে প্লাস্টিসিটি কথাটা এসেছে। প্লাস্টিক মেটেরিয়াল কাকে বলে, বা প্লাস্টিসিটি অফ দ্য মেটেরিয়াল কাকে বলে? আহ, অনেক রকমের মেটেরিয়াল হয়, একটা হচ্ছে ইলাস্টিক মেটেরিয়াল, একটা প্লাস্টিক মেটেরিয়াল। তো ইলাস্টিক মেটেরিয়ালের ইলাস্টিসিটি থাকে, ইলাস্টিসিটি, আর প্লাস্টিক মেটেরিয়ালের প্লাস্টিসিটি থাকে। ঠিক আছে। এই জিনিস, দুটো জিনিস কি? এই দুটো জিনিস হচ্ছে, কোনো একটা বস্তুর উপরে যখন তুমি বল প্রয়োগ করছো, ফোর্স দিচ্ছ কোনো, ইফ ইউ আর গিভিং ফোর্স টু এনি মেটেরিয়াল, ঠিক আছে, দ্যাট চেঞ্জেস ইট শেপ। অবশ্যই ফোর্স দিলে তার টেন্ডেন্সি থাকবে তার শেপটা চেঞ্জ হয়ে যাওয়া। ঠিক আছে। শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। শেপটা চেঞ্জ হয়ে গেল, সরু হয়ে গেল, লম্বা হয়ে গেল, ধরো একটা কিছু মেটেরিয়ালকে। তো এরপরে তুমি কি করলে, লোডটাকে রিমুভ করে দিলে। যে লোডটা তুমি দিচ্ছিলে, এই লোডটাকে তুমি রিমুভ করে দিলে। রিমুভ করার পরে যদি ও আবার আগের অবস্থায় ফেরত চলে আসে, প্রথমে কি বললাম, প্রথমে লোড দিলে, লোড দেওয়ার পরে ওর শেপটা চেঞ্জ হয়ে গেল, শেপ চেঞ্জ, শেপটা কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। তারপরে লোডটা রিমুভ করে দিল। অন রিমুভাল অফ লোড, শেপ এগেইন অ্যাজ আর্লি।
মানে অ্যাজ আর্লি মানে আগের মতো আবার যদি শেপ হয়ে যায় লোড রিমুভ করার ফলে, অন রিমুভাল অফ শেপ, ঠিক আছে, রিমুভাল অফ লোড, লোডটা রিমুভ করার ফলে আবার প্রথম প্রাথমিক যে শেপটা ছিল সেটাই ফেরত এলো, সেটাকে বলা হয় ইলাস্টিক মেটেরিয়াল, এবং সেই প্রপার্টিটাকে বলা হয় ইলাস্টিসিটি। লোড রিমুভ করে নেওয়ার ফলে যদি আগের অবস্থা দেখবে, একটা গার্ডার এক্সাম্পল দিচ্ছি, গার্ডারকে তুমি টানবে ও সরু হয়ে লম্বা হয়ে যাবে, যেই তুমি টানটা ছেড়ে দেবে ও আবার আগের অবস্থায় ফিরে আসবে। তার মানে গার্ডারের যে এই প্রপার্টিটা, এটা ইলাস্টিসিটি, এবং গার্ডার এক ধরনের ইলাস্টিক মেটেরিয়াল, বুঝতে পারলে? আর প্লাস্টিসিটি কি, সেম জিনিসই, একটা বস্তুর উপরে লোড দিচ্ছ, বস্তুটার উপর লোড দিচ্ছ, দেওয়ার ফলে কি হচ্ছে, ওর শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, শেপটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এবার তুমি শেপটা যদি চেঞ্জ হয়ে গেল, এবার তুমি লোডটা সরিয়ে নিচ্ছ আবার, আগেরটার মতোই একটা একটা টেস্ট করছো, লোডটা কি করলে তুমি সরিয়ে নিলে, সরিয়ে নেওয়ার ফলে দেখ, সরিয়ে নেওয়ার পরে দেখলে ও আর আগের অবস্থায় ফেরত আসছে না, ওই চেঞ্জড অবস্থাতেই থাকছে, চেঞ্জড শেপ, চেঞ্জড শেপ অন রিমুভাল অফ লোড, লোড আগেরটা কি ছিল, অন রিমুভাল অফ লোড শেপ এগেইন অ্যাজ আর্লি, আগেরটা হচ্ছে, আর এটা হচ্ছে চেঞ্জ শেপ অন রিমুভাল অফ লোড, লোড রিমুভ করে নিলেও একই চেঞ্জড অবস্থাতেই থাকছে, সেই প্রপার্টিটার নাম হচ্ছে প্লাস্টিসিটি, এবং সেই ধরনের মেটেরিয়ালকে বলা হয় প্লাস্টিক মেটেরিয়াল। একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা তোমরা সবাই নিশ্চয়ই দুর্গা প্রতিমা, দুর্গা ঠাকুর গড়া দেখেছো, যে মাটিটা দিয়ে তৈরি করা হয়, মাটিটা প্রথমে কি থাকে, মাটিটা বড় এরকম দলা টাইপের মাটি থাকে, সেটাকে যে বানায়, যারা মৃৎশিল্পী যারা বানায়, তারা কি করে, একদম সুন্দর করে আঙ্গুল দিয়ে দিয়ে শেপ দিয়ে দিয়ে এবং দুর্গা ঠাকুরের মুখ বানায়, তাই না? দুর্গা ঠাকুরের মুখটা বানানো হয়, তাতে তারপরে পরবর্তীকালে এইসব লাগানো হয়, হ্যাঁ, দুর্গা ঠাকুরের মুখটা বানানো হয়। তার মানে বুঝতে পারছো, এই যে আঙ্গুল দিয়ে দিয়ে শেপ দেওয়া হলো, লোড দেওয়া হলো, তারপরে আঙুলটা সরিয়ে নিলে কি দুর্গা ঠাকুরের মুখটা আবার এই মাটির তাল হয়ে যাচ্ছে? হচ্ছে না, দুর্গা ঠাকুরের মুখ ওরকম দুর্গা ঠাকুরের মুখই থাকছে। তার মানে লোড দেওয়ার পরে লোডটা সরিয়ে নিলেও ওর কিন্তু শেপটা চেঞ্জড অবস্থাতেই থাকছে, সেইটাকেই বলছে প্লাস্টিসিটি, আর সেই ধরনের মেটেরিয়ালকেই বলছে প্লাস্টিক মেটেরিয়াল। মানে প্লাস্টিক মেটেরিয়ালের একটা এক্সাম্পল হচ্ছে ক্লে, ক্লে যেটা দিয়ে ঠাকুর বানানো হয়, ক্লে, ক্লে সয়েল, এটা হচ্ছে প্লাস্টিক মেটেরিয়াল। মনে রাখবে, এগুলো পরবর্তীকালে তোমাদের সয়েল মেকানিক্স হিসেবে কাজে লাগবে। তো আমি এগুলো বোঝালাম কেন, না এত কিছু বোঝালাম কেন না, অ্যালুমিনা হচ্ছে ওই কাজ প্লাস্টিসিটি প্রদান করে, প্লাস্টিসিটি না প্রদান করলে কি হবে, ও নিজের যে প্রপার শেপ, সেটা থেকেও বারে বারে চেঞ্জড হয়ে যাবে। এই জন্য প্লাস্টিসিটিটা একটা, আর ব্রিকের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, তারপরে আসছি লাইম। এই মেন জিনিস দুটো হয়ে গেল, তার মধ্যে সবচেয়ে মেন হচ্ছে অ্যালুমিনা, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে লাইম, লাইম হচ্ছে লেস দেন 5%, 5%-এর থেকে বেশি, লেস দেন 5% লাইম, ঠিক আছে। আয়রন অক্সাইড হচ্ছে 5 থেকে 6%, 5 to 6%, ঠিক আছে। আর ম্যাগনেসিয়া হচ্ছে ভেরি লেস, ভেরি লেস, মানে 1%-এরও কম, ভেরি লেস, ঠিক আছে, ভেরি লেস, ঠিক আছে। আচ্ছা, এদের ফাংশন গুলো বলে দিই। লাইমের ফাংশন হচ্ছে, লিখে রাখো, acts as flux, acts as flux material, which binds other particles, which binds other particles। মানে লাইমের কাজ হচ্ছে বাকি সিলিকা, অ্যালুমিনা, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম, এগুলোকে বাইন্ড করে রাখা, একসাথে আটকে রাখা, এবং ফ্লাক্স করা। ফ্লাক্স করা মানে হচ্ছে যখন ব্রিকটাকে যখন গরম করা হয় না, হ্যাঁ, পোড়ানো হয়, তখন সেই পোড়ানোতে এবং অন্যান্য মেটেরিয়াল গুলোকে ধরে রাখতে এই লাইম সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আয়রন অক্সাইড। আয়রন অক্সাইড হচ্ছে গিভস দ্য রেড কালার, এই যে ব্রিকের যে লাল কালারটা, সেটা আয়রন অক্সাইডের কাজ, গিভস দ্য রেড কালার অফ ব্রিক, গিভস দ্য রেড কালার অফ ব্রিক, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যাগনেসিয়া, এটার কাজ হচ্ছে, এটাও কাজ হচ্ছে ওই শ্রিঙ্কেজটাকে রিডিউস করা, তাহলে রিডিউস
বা প্রিভেন্ট শ্রিঙ্কেজ, রিডিউস শ্রিঙ্কেজ। আচ্ছা, এটা হচ্ছে লিখে রাখো লেস দ্যান 1%। এটা লিখে রাখো, ম্যাগনেসিয়াম হচ্ছে লেস দ্যান 1%। তো এগুলো হয়ে গেল ফাংশন। এবার হচ্ছে আরেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি বেশি হয়ে যায় এই পোর্শনটা তাহলে কি হয়। যদি অতিরিক্ত ধরো, মানুষ তো বানায় এগুলো, অতিরিক্ত বেশি দেওয়া হয়ে গেল তখন এটা কি কাজে লাগে। কয়েকটা জিনিস লাগে, কয়েকটা জিনিস মেন সিলিকা অ্যালুমিনা এই দুটোরই বেশি হয়। তো এটা হচ্ছে ইন ইফ এক্সেস বলে লিখে রাখো একটা কলম, ইফ এক্সেস। হ্যাঁ, লিখে রাখো সিলিকা বেশি হয়ে গেলে ব্রিকটা ব্রিটেল হয়ে যায়। ব্রিক বিকামস ব্রিটেল। ব্রিটেল মানে কি? BRITTL। যেমন প্লাস্টিক একটা মেটেরিয়াল, ইলাস্টিক একটা মেটেরিয়াল বললাম, সেরকম ব্রিটেলের এক ধরনের মেটেরিয়াল। ব্রিটেলের যে প্রপার্টিটা তাকে বলা হয় ব্রিটেলনেস। BRILLE যে প্রপার্টির জন্য উম, একটা ভঙ্গুর হয়ে যায়, ভঙ্গুর। মানে দেখবে তুমি কাঁচকে যদি তুমি ফট করে একটা লোড দাও, কাঁচকে একটা কাঁচের উপর দিয়ে একটা টাক করে একটা একটা হাতুড়ি দিয়ে মারো, কাঁচটা কি হয়ে যাবে সাথে সাথে এরকম ভাবে ব্রেক করে যাবে, তাই না? করে দেবে। কিন্তু একটা যদি তুমি একটা কি বলবো, একটা কাদা মাটির লেয়ারকে যদি একটু হাত ইয়ে দিয়ে মারো, দরকার নেই কাদা মাটির লেয়ার লাগবে না। একটা সোনার যে সোনার দোকানে যারা গেছো, হ্যাঁ, গোল্ড স্মিথের দোকানে, তারা দেখেছো হাতুড়ি দিয়ে মেরে মেরেই কিন্তু এটাকে যদি মারো, দেখবে এটা কিন্তু ভাঙবে না, এটা কিন্তু সরু হয়ে যাবে, সরু হয়ে লম্বা টাইপের হয়ে যাবে। সোনার পাত তৈরি হয়ে যাবে, মারতে 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 মারতে, সোনার একটা ডলা, সেটাকে মারছো মারতে মারতে দেখবে ওটা সরু হয়ে লম্বা টাইপের। তার মানে ওটা ব্রিটেল নয়। যেটা ব্রিটেল সেটা কি? এটা ভেঙে যাবে, যেটা হঠাৎ করে ভেঙে যাবে, সেটাকে বলা হয় ব্রিটেল। যেমন আমরা যে বিস্কুট খাই, বিস্কিট খাই, সেই বিস্কিটে দেখবে বিস্কুটটাকে এরকম ধরে হাত দিয়ে যদি এদিকে এবং উল্টো দিকে চাপ দাও, বিস্কুটটাকে মাঝখান থেকে এরকম ক্র্যাক হয়ে যায়, দুটো ভাগে ভাগ হয়ে যায়। তাহলে বিস্কিট ইজ এ ব্রিটল মেটেরিয়াল। বাট তুমি যদি একটা চুইংগামকে, একটা বিগ বাবুলকে বা একটা বুমারকে যদি এরকম ভাবে চাপ দাও, দেখবে ও কিন্তু সরু হয়ে লম্বা হয়ে যায়। ও কিন্তু ছিঁড়বে, ছিঁড়বে অনেক দেরিতে ছিঁড়বে, মানে লম্বা হয়ে তারপরে ও এক সময় কি মাঝখান থেকে এরকম ভাবে ক্র্যাক করে ছিঁড়বে, ক্র্যাক হবে না, ছিঁড়ে যাবে, টিয়ার হবে ওটা। তো ব্রিটেলের ক্ষেত্রে কি হয়, এই ভাঙাটাকে বলে ব্রেক। আর যেটা ব্রিটেল নয় সেটার ক্ষেত্রে ছিঁড়ে যায়। এই ধরনের মেটেরিয়াল যেটা ছিঁড়ে যায় সেটাকে বলা হয় ডাকটাইল মেটেরিয়াল। আর সেই প্রপার্টিটার নাম হচ্ছে ডাকটিলিটি। তাহলে দেখো আমরা চার ধরনের মেটেরিয়াল প্রপার্টি জেনে গেছি। একটা হচ্ছে ইলাস্টিসিটি, একটা হচ্ছে প্লাস্টিসিটি, একটা হচ্ছে ব্রিটলনেস, একটা হচ্ছে ডাক্টিলিটি। তাহলে ইলাস্টিক যে ধর ইলাস্টিক মেটেরিয়াল কাকে বলে? যে মেটেরিয়াল ইলাস্টিসিটি আছে। প্লাস্টিক মেটেরিয়াল কাকে বলে? যার প্লাস্টিসিটি আছে। ব্রিটল মেটেরিয়াল কাকে বলে? যার ব্রিটলনেস আছে। ডাকটাইল মেটেরিয়াল কাকে বলে? যার ডাক্টিলিটি আছে। ডাক্টিলিটি মানে কি? মানে যে কোনো একটা বস্তুকে লোড দিচ্ছি, তার ফলে সে সাডেন ব্রেকিং হচ্ছে না, সাডেন ব্রিটলনেস সে দেখাচ্ছে না। সে কি হচ্ছে, একটা সরু তারের মতো হয়ে গিয়ে লাস্টে গিয়ে অনেক দূর পরে গিয়ে ও মাঝখান থেকে ছিঁড়ে যাচ্ছে, সরু তারের মতো হয়ে লম্বা হয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় ডাকটাইল, ডাকটাইল মেটেরিয়াল। ঠিক আছে, TILE, ডাকটাইল। আর ব্রিটলনেস যার থাকে তাকে বলা হয় ব্রিটল মেটেরিয়াল। তাহলে সেই যে এই এত কিছু বললাম কি রিজনে, না মেক দ্য ব্রিক বিকামস ব্রিটল, ভঙ্গুর টাইপের হয়ে যায় যদি সিলিকা 50 থেকে 60-এর বেশি, 70%, 80% হয়ে গেলে, তখন এই ঘটনাটা ঘটে। ঠিক আছে। অ্যালুমিনা, অ্যালুমিনা হচ্ছে লিখে রাখো এক্সেস হয়ে গেলে ব্রিক shrinks and wraps। শ্রিঙ্ক আর র্যাপ কাকে বলে এখানে পড়েছি, এই যে র্যাপ, এই যে শ্রিঙ্ক। শ্রিঙ্ক মানে কুঁচকে যাওয়া, র্যাপ মানে হচ্ছে বেঁকে যাওয়া, আর ক্র্যাকিং মানে তো ক্র্যাক পড়ে যাওয়া। এখানে ক্র্যাকিংটা হচ্ছে না, এখানে অ্যালুমিনিয়াম বেশি হলে শ্রিঙ্কিং হচ্ছে, আর র্যাপিং হচ্ছে ডিউরিং ডিউরিং বার্নিং, বার্নিং করার সময়। বার্নিং করার সময় যখন ব্রিকটাকে পোড়ানো হয়, তখন শ্রিঙ্কিং এবং র্যাপিং হয়। ঠিক আছে। তো এই দুটোই মেন, এই দুটোই এক্সেস হলে বেশি ক্ষতি হয়। ঠিক আছে।
আর লাইম যদি বেশি হয়, তাহলে এটা হয়ে গেল। এবার লাইম যদি বেশি হয়ে যায়, হ্যাঁ, লাইম বেশি হলে কি হবে? লাইম বেশি হলে লিখে রাখো, গলানোর সময় গলে মানে পোড়ানোর সময় ওটা গলে যায়, ঠিক আছে, ব্রিকটা গলে যায়। কজিং মেল্টিং, কজিং মেল্ট, মেল্ট মানে গলে যাওয়া, এমইএলটি মেল্ট, কজিং মেল্ট, মেল্ট অফ ব্রিক, ঠিক আছে। অ্যান্ড লুজ শেপ, মেল্ট হয়ে গেলে কি হয়ে যাবে? লুজ শেপ লুজ করে দেবে। অ্যান্ড লুজ শেপ ডিউরিং বার্নিং, এখানেও আগেরটাও ডিউরিং বার্নিং ছিল। বার্নিং মানে কি? বার্নিং মানে হচ্ছে ব্রিকটা তো কাঁচা থাকে না, ব্রিকটাকে পোড়ানো হয়, সে পোড়ানোর সময় যদি লাইম বেশি থাকে তাহলে কিন্তু ও কিন্তু শেপ লুজ করে যাবে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, যদি আয়রন অক্সাইড বেশি হয়ে যায় তখন কিন্তু রেড থাকে না, ব্রিক বিকামস ডার্ক ব্লু, ব্রিক বিকামস ডার্ক ব্লু, মানে ডিপ নীল কালারের হয়ে যায়, এটা হওয়া একদমই উচিত না, ডার্ক ব্লু। ঠিক আছে। আর যদি ম্যাগনেসিয়া বেশি হয়ে যায়, ম্যাগনেসিয়া বেশি হয়ে গেলে কি হয়? যদি ম্যাগনেসিয়া যদি বেশি হয়ে যায় তাহলে ব্রিকটা ডিকে হয়ে যায়, ব্রিক ডিকে, DECAY ডিকে, DECAY ডিকে, ঠিক আছে। ডিকে মানে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। মানে ক্ষয় হয়ে গিয়ে ক্ষয়ে যায়, ডিকে মানে DECAY ডিকে মানে ক্ষয়, ক্ষয় ক্ষয়ে যাওয়া, ঠিক আছে। এইগুলো হচ্ছে ব্রিকের, সব একটা গুড ব্রিকের একটা কম্পোজিশন এখানে কমপ্লিট হলো। এটা সবাই মুখস্থ করে ফেলবে, হ্যাঁ, তোমরা ইন্টারনেটেও এই ডিটেলস গুলো পাবে, বাট আমি পড়িয়ে দিলাম, ঠিক আছে। এবারে আসছি নেক্সট, ব্রিকেরই নেক্সট জায়গাতে, সেটা হচ্ছে ব্রিকের কিছু ডিফেক্টস দেখতে পাওয়া যায়। আচ্ছা, তার আগে একটা জিনিস একটু বলে দিই, ব্রিকের তিনটে টাইপ হয় অ্যাকর্ডিং টু কোয়ালিটি, ঠিক আছে। দেখো, টাইপস অফ ব্রিক, হ্যাঁ, অ্যাকর্ডিং টু কোয়ালিটি। টাইপস অফ ব্রিক অ্যাকর্ডিং টু কোয়ালিটি। তো এখন কোয়ালিটি অনুযায়ী ব্রিককে অ্যাকচুয়ালি চার রকম ভাগ করা যায়। ফার্স্ট, এক নাম্বার হচ্ছে ফার্স্ট ক্লাস ব্রিক, সবচেয়ে ভালো যেটা, ঠিক আছে, ফার্স্ট ক্লাস ব্রিক। সেকেন্ড হচ্ছে, সেকেন্ড ক্লাস ব্রিক, বুঝতেই পারছো নাম, সেকেন্ড। তারপর হচ্ছে থার্ড ক্লাস ব্রিক, আর চার নাম্বার হচ্ছে ফোর্থ। এগুলোর আলাদা আলাদা নামও আছে, আমি আসছি পরে। তো ফার্স্ট ক্লাস ব্রিক হচ্ছে এটা, এগুলোর মধ্যে কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে টেবিল মোল্ডেড, মানে হচ্ছে টেবিলে তৈরি করা হয়, টেবিলে তৈরি করা হয়, সুন্দরভাবে রেখে টেবিলে একটা একটা করে তৈরি করা হয়। সেকেন্ড ক্লাস ব্রিক হচ্ছে গ্রাউন্ড মোল্ডেড, মাটিতেই তৈরি করা হয়।
আচ্ছা, এছাড়া ফার্স্ট ক্লাস ব্রিকের 1 নম্বর পয়েন্ট টেবিল মোল্ডেড মোল্ডেড 2 নম্বর পয়েন্ট হচ্ছে সারফেস অ্যান্ড এজেস আর শার্প। সারফেস অ্যান্ড এজেস আর শার্প মানে কি, এর যে ধারগুলো সেগুলো একদম তীক্ষ্ণ হয়। এই যে ধারগুলো একদম তীক্ষ্ণ, শার্প এজেস এবং সাইড গুলো একদম সুন্দর করে সূক্ষ্ম একদম পরিষ্কার হয়। ঠিক আছে, এজেস আর শার্প, সারফেস এর এজেস আর শার্প, কমা লেখো স্কোয়ার, শার্প স্কোয়ার, স্মুথ অ্যান্ড স্ট্রেট, স্মুথ অ্যান্ড স্ট্রেট, স্মুথ অ্যান্ড স্ট্রেট। ঠিক আছে, আর আরেকটা জিনিস এখানে লিখে দিতে হবে, সেটা হচ্ছে এর যে পোড়ানোটা হয় ফার্স্ট ক্লাস বুকের, একদম প্রপারলি পোড়ানোটা হয়। ঠিক আছে, তো 3 নম্বর এখানে লিখে দেবো। আহা, 3 নম্বর ফার্স্ট ক্লাসই বলছি, হচ্ছে ওয়েল বার্নড, ঠিকভাবে পোড়ানো হয়, ওয়েল বার্নড। ঠিক আছে, এইগুলো গেল। আচ্ছা, এবার আরেকটা জায়গা জিনিস আমি ফার্স্ট ক্লাস বিকের বলবো, যেটা তোমরা এখনো জানো না, কম্প্রেসিভ স্ট্রেংথ। লিখে রাখো, ফার্স্ট ক্লাস বিকের কম্প্রেসিভ স্ট্রেংথ। কম্প্রেসিভ স্ট্রেংথ কি আমি পরের চ্যাপ্টারে বলবো, এখন মুখস্থ করে রাখো। এটা একটা স্ট্রেংথ, মোট কথা মনে রাখবে, যেটা কিনা যে কোনো জিনিসকে ভাঙলে সে যে স্ট্রেংথটা দেয় তাকে কম্প্রেসিভ স্ট্রেংথ বলে। উম, তো সেটার ইউনিট লিখে রাখো, এটা কম্প্রেসিভ স্ট্রেংথের ভ্যালুটা 105 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর এইটাকেই যদি আমি অন্য ইউনিটে প্রকাশ করি তাহলে হচ্ছে 10.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এগুলো সব ফার্স্ট ক্লাস বিকেট দিয়ে বললাম। ঠিক আছে, সমস্ত কিন্তু সমস্তটাই ফার্স্ট ক্লাস বিকেট। এরপরে আসছি সেকেন্ড থার্ড ফোর্থ, এগুলোতে আসছি। ফার্স্ট ক্লাস বিকটা আশা করি বুঝতে পারলে, এগুলো মনে রাখবে। সেকেন্ড ক্লাস বিকের ব্রিকটা হচ্ছে, প্রথমে বলেছি গ্রাউন্ড মোল্ডেড, গ্রাউন্ড মোল্ডেড মাটিতে রেখে তৈরি করা হয়। ফার্স্ট ক্লাস ব্রিকটা টেবিলে রেখে তৈরি করা হয়। ঠিক আছে, আর হচ্ছে সারফেসেস আর রাফ। সারফেসটা যেমন আগেরটা যেমন স্মুথ স্ট্রেট ছিল, এটাতে সারফেসটা রাফ, সারফেস ইজ রাফ। 3 নম্বর, ইনফেরিয়ার কোয়ালিটি, ওয়েল বার্ন, বার্নটের মানে অতটা ভালো বার্ন হয় না, তাই এটা কোয়ালিটিটা ইনফেরিয়ার হয়। ঠিক আছে, আহ, লিখে রাখো মিডিওকার কোয়ালিটি, মিডিওকার কোয়ালিটি, মিডিওকার কোয়ালিটি। 4 নম্বর কম্প্রেসিভ স্ট্রেংথটা, কম্প্রেসিভ স্ট্রেংথটা লিখে রাখো 7.5 মোস্ট প্রবাবলি, এক সেকেন্ড। হ্যাঁ, 70, হ্যাঁ 70 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এটাকে যদি নিউটনে করি 7 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, 7 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, থার্ড আর ফোর্থটা একদমই বাজে কোয়ালিটি, ভেরি ব্যাড কোয়ালিটি। ঠিক আছে, এটা আর আসে না। ফোর্থটারও ব্যাড, এবং ফোর্থটারও ব্যাড কোয়ালিটি। এবং শুধু তাই নয়, এটা কোথায় ইউজ হয়, এটা নট ইউজড ইন স্ট্রাকচার, এটা স্ট্রাকচারে ইউজ হয় না। ফোর্থ 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 ক্লাস বিটটা নট ইউজড ইন স্ট্রাকচার। ঠিক আছে, স্ট্রাকচারে ইউজড হয় না, স্ট্রাকচারে ইউজড হয় না ফোর্থ ক্লাস। আচ্ছা, এবার হচ্ছে
একটা কোশ্চেন আসে যে ব্রিকের স্ট্যান্ডার্ড থার্ড ক্লাস ব্রিকের একটা কোশ্চেন এখানে এসেছিল, এক মিনিট। এখানে একটা কোশ্চেন আসে, এই সেকেন্ড ক্লাস ব্রিকে যে কম্প্রেসিভ স্ট্রেংথটা অনেক জায়গাতে 7.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ারও দিয়েছে। তোমরা এটাই করবে, ওয়েস্ট বেঙ্গলে এটাই ধরা হয় 7.5টা, ঠিক আছে? কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে এটা 7 ধরা হয়, বাট ওয়েস্ট বেঙ্গলে এটা 7.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ারই ধরা হয় ম্যাক্সিমাম জায়গাতে। এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? যদিও কোডে কিন্তু এটা 7ই দেওয়া আছে, তা সত্ত্বেও 7.5টাই তোমার মনে রাখবে। এখান থেকে আর কোনো কোশ্চেন আসবে না। আচ্ছা, মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ কত হওয়া উচিত, একটা কোশ্চেন এসছে। মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ যেটা থাকতেই হবে, তার নিচে হয়ে গেলে ব্রিকটা একদম ছুঁড়ে ফেলে দিতে হবে। মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কমন ব্রিক মিনিমাম কত থাকতেই হবে? এটা হচ্ছে অ্যান্সার, হচ্ছে লিখে রাখো 3.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, নিউটন পার মিলিমিটার স্কোয়ার 10 দিয়ে গুণ করলে কিন্তু কেজি সেন্টিমিটার স্কোয়ার আসে, মানে 35 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এটা মনে রাখবে। নিউটন, এটাকে 10 দিয়ে গুণ করলেই কিন্তু এটা আসে, দেখো ইন্টু 10 করলেই এটা আসে, আগের গুলো তো তাই করেছি। তাহলে এটা এত অব্দি হয়ে গেল। আচ্ছা, আর কিছু কোশ্চেন এখানে আছে কি? দেখে নিচ্ছি। হ্যাঁ, একটা কোশ্চেন আছে। থার্ড ক্লাস ব্রিকের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আন্ডার বার্ন ব্রিক। মানে যে ব্রিকটা ঠিক মতো পোড়ানো হয়নি, সেইটাকেই বলা হয় থার্ড ক্লাস আন্ডার বার্ন ব্রিক। ঠিক আছে। আর ফোর্থ ক্লাস ব্রিকের একটা নাম আছে ঝামা ব্রিক। ঝামা ব্রিক, ঝামা ব্রিক এটা কি কাজে লাগে? এটা হচ্ছে, এটা গুঁড়ো করে, হ্যাঁ, ব্রিক পিসেস, 3 নম্বর পয়েন্ট লিখে রাখো। ঝামা ব্রিক মানে ফোর্থ ক্লাস ব্রিক, ব্রিক ইজ ব্রোকেন অ্যান্ড ইউজড ইন ফিলিং। ফিলিং মানে কি? দেখবে অনেক জায়গাতে মাটি ভরাট করা হয়, বা বিশেষ কোনো জায়গা ভরাট করা হচ্ছে, সেখানে ওই ব্রিক ব্যালাস্ট, ঝামা ব্রিকটাকে ভেঙে দেওয়া হয়। ব্রিক ব্যালাস্ট মানে ব্রিকের যে ভাঙা ভাঙা অংশটাকে ব্রিক ব্যালাস্ট বলা হয়। সেই ব্রিক ব্যালাস্ট, ঝামা ব্রিকের ব্রিক ব্যালাস্ট, ঝামা ব্রিক ব্যালাস্ট ইউজ করে সেই জায়গাটাকে ঢেকে দেওয়া হয়। সেই কাজে লাগে, এটা স্ট্রাকচারের কোনো কাজে লাগে। তাহলে থার্ড ক্লাস ব্রিক বলা আন্ডারবার্ন ব্রিক, যেটাও ব্যাড কোয়ালিটি, কোনো কাজে লাগে না। আর ফোর্থ ক্লাস ব্রিক কাজে লাগে, কিন্তু ওই স্ট্রাকচারের কাজে লাগে। ঠিক আছে, তো এইগুলো তোমাদের হয়ে গেল। এবার আসছি একটা জিনিস, আরেকটা করে জিনিস একটু ওই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসে লাগবে, ওয়াটার অ্যাবজর্পশন। লিখে রাখো, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট জায়গা। আহ, কতটা জল এরা শোষণ করে। 5 নম্বর ফার্স্ট ক্লাস বিকে লিখে রাখো, ওয়াটার অ্যাবজর্পশন কতটা জলে শোষণ করে। বেশি জল শোষণ করলে কিন্তু সমস্যা, হ্যাঁ। জল যদি বেশি শোষণ করে না একটা ব্রিক, তাহলে কিন্তু নোনা ধরে যাবে ব্রিকে, ব্রিকের মধ্যে সাদা সাদা দাগ পড়ে যাবে। তো সেইটাই লিখে রাখো, ওয়াটার অবজর্পশন কতটা হয় না, 12 to 15% অফ ইটস ড্রাই ওয়েট। ওর নিজের যা ওজন, শুকনো ওজন, তার 12 থেকে 15% হচ্ছে
সে নেয়। আর যদি একটা ভ্যালু মনে রাখতে পারো তাহলে হচ্ছে সেটা হচ্ছে 15% মনে রাখো, 15% অফিস টাইম। এটা ফার্স্ট ক্লাস বি। সেকেন্ড ক্লাস বিকের ক্ষেত্রে লিখে রাখো 5 নম্বর ওয়াটার অ্যাবজর্পশনটা। ওয়াটার অ্যাবজর্পশনটা কতটা? সেকেন্ড ক্লাস বিকের ক্ষেত্রে এটা হয়ে যায় 20%। ঠিক আছে, 20%, এটা মনে রাখবে। থার্ড ক্লাস বিকের ক্ষেত্রে এটা হয়ে যায়, থার্ড ক্লাস বিকের ক্ষেত্রে ওয়াটার অ্যাবজর্পশনটা, থার্ড ক্লাস বিকটার সম্বন্ধে কিছু লেখাই নি আমি এখানে, শুধু ব্যাড কোয়ালিটিটুকু লিখিয়েছিলাম। তো থার্ড ক্লাস বিকের যে ওয়াটার অ্যাবজর্পশনটা সেটা লিখে রাখো 25%। ঠিক আছে, আর ফোর্থ ক্লাস বিকেট তো কোনো লাগেই না, তো এটার কোনো ব্যাপার নেই, এটার ওয়াটার অ্যাবজর্পশনের ব্যাপার নেই। ঠিক আছে, আর একটা কোশ্চেন ছিল, এটা এটা হচ্ছে 15% না করে এটাকে চেঞ্জ করে নাও অ্যান্সারটা ফার্স্ট ক্লাস বিকে। এটা হচ্ছে লিখে রাখো 16.6%, একদম মানে একদম এক্স্যাক্টলি যদি বলা হয় ফার্স্ট ক্লাস বিকে 16.6%-এর বেশি যেন না হয়। এটা 20% ঠিক আছে। থার্ড ক্লাস বিকেটটা ঠিকই লিখেছি। হ্যাঁ, 25%। ঠিক আছে, এটা হচ্ছে 16.6% করে নাও 15-এর জায়গায়। ঠিক আছে, 16.6, 20, 25, এই তিনটে মনে রাখবে। ওয়াটার অ্যাবজর্পশন, কতটা জলও শোষণ করা উচিত, যত কম জল শোষণ করবে তত ভালো। ঠিক আছে, এবার আমি একটা জায়গাতে আসছি, সাম ব্রিক ডিজিজেস, ব্রিকের কিছু ডিজিজ হয়। ঠিক আছে, ব্রিক ডিজিজেস, ব্রিক ডিজিজেস। তো বা ডিজিজেস বা ডিফেক্টস লিখতে পারো, ব্রিকের মধ্যে কিছু ডিফেক্টস হয়, সেই নামগুলো আমি জাস্ট বলে দিচ্ছি। তো 1 নম্বর হচ্ছে ব্লোটিং, 1 নম্বর হচ্ছে ব্লোটিং, ব্রিকের ব্লোটিং হয়। তো ব্রিকের ব্লোটিংটা কি না, স্পঞ্জি, ব্রিকের উপরে একটা স্পঞ্জি একটা সোয়ালন মাস হয়, ফুলে থাকা। ঠিক আছে, এটা বলে ব্রিক ব্লোটিং। এটা কি জন্য হয় না, ডিউ টু এক্সেস কার্বনেশিয়াস মেটেরিয়াল, অতিরিক্ত কার্বন মেটেরিয়াল দিয়ে যদি থাকে ব্রিকে, তখন সেটাকে ব্লোটিং বলছে। নেক্সট আসছি এফ্লোরেসেন্স, নোনা ধরা যেটাকে, এফ্লোরেসেন্স, এই ডবল এফ এল ও আর ই এস সি ই এন সি, এফ্লোরেসেন্স। এফ্লোরেসেন্স কি জন্য হয় না, হোয়াইট প্যাচেস অন ব্রিক, হোয়াইট প্যাচেস অন ব্রিক, সাদা সাদা দাগ পড়ে যায় ব্রিকে। ঠিক আছে, হোয়াইট প্যাচেস অন ব্রিক। তো হোয়াইট প্যাচেস অন ব্রিক এর মধ্যে কি পড়ছে না, এটা কি জন্য হচ্ছে না, ডিউ টু এক্সেস অ্যালকালিস, এক্সেস অ্যালকালি, অ্যালকালি মানে ক্ষার, ক্ষার জাতীয় পদার্থ যদি বেশি হয়ে যায় তখন এটা হয়। ঠিক আছে, সাদা 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 হোয়াইট প্যাচেস, সাদা সাদা চোখ পড়ে যায়। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে ব্লোটিং, 2 নম্বর ফ্লোরেসেন্স, 3 নম্বর হচ্ছে ব্লিস্টারিং, ব্লিস্টারিং। এটা হচ্ছে কি জন্য হয় না, ডিউ টু প্রেজেন্স অফ এয়ার, এয়ার যদি বেশি হয়ে যায় ব্রিকের মধ্যে সেক্ষেত্রে এটা হয়, প্রেজেন্স অফ এয়ার, ডিউ টু প্রেজেন্স অফ এয়ার। ঠিক আছে, এটা কি করে ব্লিস্টারিং হওয়ার ফলে, এটা হয় হচ্ছে মোল্ডিং এর সময় প্রবলেম হয়, প্রবলেম ডিউরিং মোল্ডিং। মোল্ডিং মানে কি, ব্রিকটা যে ম্যানুফ্যাকচার করা হয় সেই ম্যানুফ্যাকচার করার সময় প্রবলেম হয়। মোল্ডিং হচ্ছে যে ছাঁচের মধ্যে ব্রিকের যে মাটিটা, সেই মাটিটাকে ফেলা হয়, সেই সময় প্রবলেম হয়। ঠিক আছে, অ্যান্ড প্রবলেম ডিউরিং মোল্ডিং, অ্যান্ড এটা স্ট্রেংথটাকেও কমিয়ে দেয়, রিডিউস ব্রিক স্ট্রেংথ, ব্রিক স্ট্রেংথ।
ব্রিকের স্ট্রেংথটাকেও কমিয়ে দেয়। ঠিক আছে, হয়ে গেল। আর আর আরো এগুলো এই তিনটা মেন, এছাড়া আরো দুটো ছোট ছোট আছে, নামগুলো জাস্ট আমি বলে দিচ্ছি। 4 নম্বর নামটা হচ্ছে ব্ল্যাক কোর, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, মেন প্রথম তিনটে ইম্পর্টেন্ট। ব্ল্যাক কোর, আর হচ্ছে স্পট, স্পট, আর 6 নম্বর হচ্ছে ক্র্যাকস অ্যান্ড চেকস, ক্র্যাকস অ্যান্ড চেকস। এদের অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ নামগুলো বলে দিলাম। কেন হয় সেটাও বলে দিচ্ছি। ডিউ টু বিটুমিনাস ম্যাটার, এটা হচ্ছে বিটুমিনাস ম্যাটারের জন্য। বিটুমিনাস ম্যাটার যদি ঢুকে যায়, বিটুমিন কি অলরেডি বলেছি ক্লাসের শুরুতে, যে একটা কালো টাইপের একটা অর্ধ তরল পদার্থ, সেমি লিকুইড ম্যাটার। সেটা যদি ঢুকে যায় তাহলেই সেক্ষেত্রে এই প্রবলেমটা হয়, ডিউ টু বিটুমিনাস ম্যাটার। ঠিক আছে, আর স্পট হয় হচ্ছে ডিউ টু এক্সেস আয়রন, ডিউ টু অতিরিক্ত আয়রন অক্সাইড যদি হয়ে যায় বা আয়রন হয়ে যায়, সেক্ষেত্রে আয়রন, সরি আয়রন অক্সাইড, আয়রন সালফাইড যদি হয়ে যায়, চলে আসে কোনোভাবে, সেক্ষেত্রে এটা হয় যে কি হয় না, ডার্ক স্পট হয়ে যায়, ডার্ক স্পট হয়ে যায় ব্রিকের মধ্যে। ঠিক আছে, কালো কালো স্পট থাকে অনেক সময় বাজে ব্রিকে, সেইগুলো হয়। আর ক্র্যাকস অ্যান্ড চেকস, ক্র্যাকস অ্যান্ড চেকস মানে হচ্ছে, এটা তো বুঝতেই পারছো যে লাইম যদি বেশি হয়ে যায়, আমরা পড়েছিলাম লাইম বেশি হয়ে গেলে এটা হয় লাইম এক্সেস, ডিউ টু এক্সেস লাইম, ডিউ টু লাইম এক্সেস বা এক্সেস লাইম। ঠিক আছে, এখানে ব্রিকের মধ্যে ফাটল ধরে যায়, ক্র্যাকস পড়ে যায়। তো এইগুলোই হলো আজকে ব্রিকটা সম্বন্ধে আমরা পড়লাম, পরের দিন আমরা সিমেন্টটা নিয়ে পড়বো। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ব্রিকটা তোমরা পুরোটা দেখো। ঠিক আছে, এইগুলো সব কিন্তু আসবে পরীক্ষায়, মানে অনেক জায়গা থেকে প্রশ্ন এসছে, তোমরা এটা দেখে রেখো। থ্যাংক ইউ সো মাচ ফর টুডে অ্যাটেন্ডিং টুডেস ক্লাস। নেক্সট ক্লাস উই শ্যাল ডিসকাস অ্যাবাউট সিমেন্ট অ্যান্ড কোর সেগ্রিগেট অ্যান্ড ফাইন এগ্রিগেট, মানে সিমেন্ট, স্যান্ড এবং কোর সেগ্রিগেট, এই তিনটে নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করবো। কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা আমাকে করতে পারো ব্রিকের উপর থেকে, আমি চেষ্টা করবো উত্তর দিয়ে দেওয়ার। থ্যাংক ইউ।